বেশ শক্তপোক্ত এবং IP54 এর মতো ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন দিয়ে টেকনো নিয়ে আসলো স্পার্ক সিরিজে তাদের নতুন একটা ফোন টেকনো স্পার্ক 30C, অর্থাৎ এই ফোনটার ব্যাপারে কথা বলার আগে বক্স নিয়ে একটু কথা বলি। বক্সের ভিতরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সফরমারের অপটিমাস প্রাইমের ছবি দেওয়া রয়েছে এবং ট্রান্সফরমার টেকনোর এই স্পার্ক 30 সিরিজের যতগুলো ফোন রয়েছে তার সাথে কোলাবোরেট হয়েছে। সো আমরা স্পার্ক 30 সিরিজের নেক্সট যেসব ফোন আসবে স্পার্ক 30 প্রো বা হোয়াট এভার 30 সিরিজের যত ফোন আছে স্পার্কের সবগুলোতে আমরা ট্রান্সফরমারের ছবি বা বক্স দেখবো, বিকজ তারা কোলাবোরেশন করে এসেছে। যাই হোক, যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো এই ফোনটা বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি 13,999 টাকায় লঞ্চ হয়েছে। বেশ শক্তপোক্ত একটা ফোন, বিকজ এই ফোনের ভিতরে একটা অ্যালুমিনিয়ামের প্যানেল দেওয়া রয়েছে। ফর দ্যাট রিজন ফোনটা সহজে কিছু হয় না। এগুলো নিয়ে আমরা ভিডিওর মধ্যে আলোচনা করব। সো প্রথমে চলুন দেখে নিই এই ফোনটার আনবক্সিং, দেন আমরা ডিটেলসে কথা বলবো এই ফোনটা আমাদের কেমন লেগেছে এবং কোন জিনিসগুলো ভালো লেগেছে এবং ভালো লাগে নাই। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, 18 ওয়াটের চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং টেকনো স্পার্ক 30C মোবাইলটি। এই মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে মোবাইলের ফ্রেম এবং ব্যাক প্যানেল দুটোই পলিকার্বনেট তৈরি, বাট মোবাইলটার ভিতরে অ্যালুমিনিয়ামের প্যানেল রয়েছে। ফর দ্যাট রিজন, যেটা আমরা ভিডিওর শুরুতে বলেছি, সহজে এই ফোনটার ক্ষয়ক্ষতি হয় না। উপর দিকে হয়তো বা একটু ট্যাপ খেয়ে যেতে পারে যদি ফোনটা আপনারা বারবার উপর থেকে ফেলেন, বাট নর্মালি ফোনটা বেশ শক্তপোক্ত। আমরা বিভিন্ন রকম টেস্ট করে দেখেছি। তার পাশাপাশি ভিডিওর শুরুতে বললাম যে এটাতে IP54 রয়েছে। সো আমরা পানি টানি ভিজে দেখেছি, ডাস্ট রেসিস্ট্যান্স। তবে আমি আপনাদেরকে একটা কথা বলবো, এটা কিন্তু আপনারা আবার পানিতে ডুবিয়ে রাখবেন না, সেই ক্ষেত্রে কিন্তু পানি ভিতরে ঢুকে যাবে। মানে অনেক বৃষ্টি পড়লে বা হালকা পাতলা ছিটাফোটা পানি এবং ধুলাবালু বা কাদাতে পড়লে নর্মালি এই ফোনটার কিছু হবে না, তবে ডুবিয়ে রাখলে প্রবলেম হতে পারে। এবং সেই সাথে এই ফোনটা বাংলাদেশ মার্কেটে ব্ল্যাক কালারের পাশাপাশি এই হোয়াইট কালার, অর্থাৎ এই দুটো কালার ভেরিয়েন্টে এসেছে। যাই হোক, এই ফোনটার ডিসপ্লেটা হলো 6.6 ইঞ্চি সাইজের, যার থিকনেস হলো 7.8 মিলিমিটার এবং ওয়েট হলো 176 গ্রাম। ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন ওভারঅল ঠিকঠাক হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে আমরা কমফোর্টেবলভাবে ইউজ করতে পেরেছি। এবং এই ফোনটার আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো এই ফোনটাতে 4 ইয়ার্স প্লাস, অর্থাৎ 50 মাসের লং লাস্টিং ফ্লুয়েন্সি সার্টিফিকেশন রয়েছে। অর্থাৎ 50 মাস পর্যন্ত এই ফোনটা এখন আমরা যেমন পারফরমেন্স পাচ্ছি তেমন পারফরমেন্সই পাওয়া যাবে বলে টেকনো ক্লেম করতেছে। সেই সাথে এই ফোনটার ডিসপ্লে ঠিক উপরে রয়েছে হলো পাঞ্চল সেলফি ক্যামেরা এবং তার পাশাপাশি ফোনটা আমরা আউটডোরে কমফোর্টেবলভাবে ইউজ করতে পেরেছি। তবে ডিসপ্লেতে কিছুটা লো ব্রাইটনেস জনিত প্রবলেম রয়েছে। যদি ব্রাইটনেসটা একটু বেশি হতো তাহলে আরেকটু ভালো হতো। এবং তার পাশাপাশি ফোনটার রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটার লেফট সাইডে রয়েছিল সিম কার্ড ট্রে, তাদের দুটো সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটার উপর অংশ রয়েছিল স্পিকার, মোবাইলটার নিচের অংশ রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাকের পোর্ট। এবং এই মোবাইলটাতে 6GB র্যামের পাশাপাশি 6GB ভার্চুয়াল র্যাম রয়েছে এবং অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 14 ভার্সনটা রয়েছে। এবং ফোনটার ইউআই যথেষ্টই স্মুথ। 13-14 হাজার টাকার ফোন হিসাবে আমরা একদম বাটার স্মুথ পারফরমেন্স পেয়েছি। মোবাইলটিতে খুব বেশি একটা আননেসেসারি অ্যাপস বা ব্লটওয়্যার নেই, যা টুকটাক আছে এগুলো চলে আপনারা ডিলিট করে দিতে পারবেন। বাট ওভারঅল ইউআই পারফরমেন্স আমি 13-14 হাজার টাকার ফোন হিসেবে, যেটি একটু আগে বললাম, আমার কাছে ভালোই লেগেছে। দেন এই মোবাইলটার রিয়ার প্যানেল রয়েছিল 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ, এবং ডুয়েল ক্যামেরা দিয়ে আমরা আউটডোরের ছবি তুলতে পেরেছি। মোটামুটি ভালো ছবি উঠে। প্রপার লাইট কন্ডিশনে দেখা যাচ্ছে যে কালার ডিটেকশন খুব একটা ভালোভাবে না করতে পারলেও হালকা পাতলা যেহেতু কালার বুস্ট করে, ফর দ্যাট রিজন কালার আমাদের কাছে ভালোই লাগে ছবি তোলার পর। তার পাশাপাশি পোর্ট্রেট মোডও ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক কভার করছিল, এজ ডিটেকশন মোটামুটি ভালোই কভার করতে পারে। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা হাইস্ট 1080p 30fps এ ভিডিও শুট করতে পেরেছি। ভিডিও পারফরমেন্স 13-14 হাজার টাকার ফোন হিসাবে যেমন থাকার কথা, অর্থাৎ হালকা পাতলা শেক করে, অর্থাৎ বাজেট হিসাবে ঠিকঠাকই আছে। দেন এই মোবাইলটার ফ্রন্ট প্যানেল রয়েছিল 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং সেলফি ক্যামেরার ছবির পারফরমেন্সের কথা বলতে গেলে প্রপার লাইট কন্ডিশনের ছবি ভালোই ওঠে। কালার ডিটেকশন মোটামুটি করতে পারতেছিল ভালোভাবেই। এজ ডিটেকশন বা ডাইনামিক রেঞ্জের কথা যদি বলি পোর্ট্রেট মোডে, সেটাও আমি মনে করি বাজেট বিবেচনার এই ফোন হিসাবে ওভারঅল ঠিকঠাকই আছে। দেন এই মোবাইলটাতে ক্যামেরা টু API এর সাপোর্ট নেই, সো আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটিতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করতে পারবেন না।
এই মোবাইলটিতে রয়েছিল 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছিল 18 ওয়াটের চার্জার, এবং এই চার্জার দিয়ে ফোনটি আমাদের একদম 0% থেকে 100% চার্জ করতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টার কাছাকাছি সময় লেগেছে। এবং চার্জ ব্যাকআপের কথা বলতে গেলে বেশ ভালো চার্জ ব্যাকআপ পেয়েছি, এটা সত্যি কথা। মানে আমরা দেখা গেছে একবার চার্জ দিয়ে হালকা পাতলা বেসিক টুকটাক ইউজ করে 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি। অপরদিকে যখন আমরা একদম এক্সট্রিম ইউজ করেছি, এক্সট্রিম বলতে ওয়াইফাই প্লাস মোবাইল ডাটা দুটো মিলে যখন টানা এই ফোনটা আমি ইউজ করেছি, তখন প্রায় 5 ঘন্টা থেকে 5.5 ঘন্টার মতো এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি। এই মোবাইলটিতে রয়েছিল 6.6 ইঞ্চি সাইজের আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে, সাথে রয়েছে 120 Hz রিফ্রেশ রেট এবং ডিসপ্লে রেজলিউশন হলো 16x720 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেনসিটি হলো 263 পিপিআই। এবং ডিসপ্লে চিন এবং ভেজেলের কথা যদি বলতে চাই, ভেজেলগুলো ঠিকঠাক থাকলেও চিনটা আমার কাছে রাইট নাও যেসব ফোন রয়েছে সেই বিবেচনায় ঠিকঠাকই লেগে যায়, তবে আরেকটু চিকন হলে আরেকটু বেশি ভালো লাগতো। তার পাশাপাশি এই ফোনটাতে রয়েছিল ওয়াইড ফাইন L1 এর সাপোর্ট। দেন এই মোবাইলটিতে রয়েছিল মিডিয়াটেক হিলো G81 প্রসেসর, এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার। মোবাইলটিতে জিপি হিসেবে রয়েছে মালি G52। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 2,58,365। বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। এই ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা অনেক হেভি গেমসগুলো প্লে করেছি আমি বলবো না, তারপর পাবজি গেমসটা এই ফোনে রান করেছি, মোটামুটি ভালো গ্রাফিক্স সেটিংয়ে খেলা যায়। তবে লং টাইম গেম প্লেতে কিছুটা ল্যাগ করে, হালকা পাতলা জাইরো ডিলে রয়েছে। ওভারঅল গেম প্লে করা যায় মোটামুটি, যারা পাবজি গেমস হালকা পাতলা খেলে থাকেন তাদের কাছে ভালো লাগবে, তবে এক্সট্রিম গেমিংয়ে খুব একটা ভালো নাও লাগতে পারে। অপরদিকে এই ফোনটা দিয়ে আমরা হালকা পাতলা লাইট গেমসগুলো খেলেছি, সেটা যথেষ্ট ভালো পারফর্ম করে। র্যাম বেশি হওয়ার কারণে নর্মাল গেমিং পারফরমেন্সগুলো বেশ স্মুথ ছিল, আপনাদের কাছেও ভালো লাগবে যদি আপনারা হালকা পাতলা নর্মাল টাইপের গেমস খেলে থাকেন তাহলে। এই মডেলটা বাংলাদেশ মার্কেটে একটা ভেরিয়েন্টে এসেছে এবং এই দুইটা কালারে এসেছে, এবং যেই ভেরিয়েন্ট এসেছে সেই ভেরিয়েন্ট হলো 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, যার র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো eMMC 5.1। এবং এই ফোনটার বাংলাদেশ মার্কেটে অফিসিয়াল প্রাইস হলো 13,999 টাকা। এবার চলুন আমরা জেনে নিই এই ফোনটার কি কি ল্যাকিংস আমরা পেয়েছি এবং তার পাশাপাশি এই মডেলটার কি কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। এই মডেলের ল্যাকিংসের কথা বলতে গেলে নাম্বার 1 যে বিষয়টা হলো সেটা হলো ফোনটা যখন আমরা আউটডোরে ইউজ করতে গিয়েছি তখন ডিসপ্লে থেকে কিছুটা লো ব্রাইটনেস জনিত প্রবলেম পেয়েছি। ডিসপ্লেটা যদি আরেকটু ব্রাইটার হতো তাহলে আরও ভালো লাগতো। তার পাশাপাশি আমি মনে করি এই ফোনটাতে নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকা উচিত ছিল। আর প্রাইস হিসাবে যদি চিন্তা করি, ফোনটা আমার কাছে বাদবাকি দিক থেকে আউটলুকের এই যে ব্যাক প্যানেলে যে ক্যামেরাটা রয়েছে এটা যদিও ট্রেন্ডি, অনেকের কাছে হয়তো ভালো লাগবে, অনেকের কাছে হয়তো ভালো লাগবে না, বাট স্টিল আমি মনে করি যে এই ক্যামেরাটা নট ব্যাড। তবে নর্মালি যে সাইডে ক্যামেরা থাকে সেটাও কিন্তু আমাদের কাছে ভালো লাগে। এনিওয়েজ, এই ফোনটা যদি আমি ভালো দিকের কথা বলি, এই ফোনটা যথেষ্ট শক্তপোক্ত একটা ফোন। আমরা বেশ ড্রপ করে দেখেছি, যদিও বাস্তব ইউজে এইভাবে কেউ ড্রপ করে না, বাট আমরা ড্রপ করে দেখলাম যে টুকটাক ভুলে ভালে পড়ে গেলে কোনো প্রবলেম হয় কিনা। সো দেখলাম যে মোটামুটি বেশ শক্তিশালী। তার পাশাপাশি পানির ছিটা ফোটা দিয়ে দেখলাম, মানে পানিতে অনেক সময় আমরা ভিজিও দেখেছি, সেটা ঠিকঠাক আছে। বাট আপনাদেরকে বলে রাখবো, পানিতে কিন্তু আপনারা আবার ডুবিয়ে রাখবেন না, তাহলে কিন্তু পানি ঢুকে যাবে। অনেক পানির ছিটা লাগুক, স্প্ল্যাশ লাগুক, নো প্রবলেম, বাট ডুবিয়ে রাখলে কিন্তু ডুবে যাওয়ার চান্স আছে, পানি ঢুকে যাওয়ার চান্স আছে। দেন এই ফোনটার ওভারঅল যদি আমি ইউআই পারফরমেন্সের কথা বলি, সেটা যথেষ্ট স্মুথ ছিল, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। এবং তার পাশাপাশি ক্যামেরা আমি মনে করি 13-14 হাজার টাকার ফোন হিসাবে ঠিকঠাক আছে। সো ওভারঅল আসলে এই ফোনটা কাদের জন্য নেওয়া উচিত হবে, যারা মেইনলি একটু ভালো চার্জ ব্যাকআপ চাচ্ছেন, এমন কোনো ফোন নিতে চাচ্ছেন, তারপরে দেখা গেল যে অনেক এক্সট্রিম ইউজ করে পকেট থেকে অনেক বারবার পড়ে যায়, মানে অনেক রাফ ইউজার। তার পাশাপাশি দেখা গেল যে আপনারা অনেক মিডিয়া কনজিউম করেন এবং টুকটাক ফটোগ্রাফি করে থাকেন, হালকা লাইট গেমগুলো খেলে থাকেন, তাদের জন্য আমি মনে করি 13-14 হাজার টাকার মধ্যে অফিসিয়ালি টেকনো স্পার্ক 30C, অর্থাৎ এই দুটো ফোনের মধ্যে যে কোনো একটা ফোন, মানে দুটোই তো স্পার্ক 30C, আপনারা চাইলে অফিসিয়ালি নিতে পারেন। সো এই তাহলে আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে টেকনো স্পার্ক 30C অর্থাৎ এই ফোনটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।